একটা বিল্ডিংয়ের আইসোলেটেড ফুটিং হলো ভবনের সবচেয়ে প্রচলিত ফাউন্ডেশন সিস্টেম, যেখানে আপনার যদি এই ফুটিং বিল্ডিং করতে গেলে যদি ফুটিংগুলো মানে নির্দিষ্ট স্পেসিফিকেশন মেনটেন করা না হয়, তাহলে কখনোই একটা বিল্ডিংয়ের উপর নিরাপদ বা বিল্ডিংটা 100% বিল্ডিংটা মানে ক্ষতিগ্রস্ত হবেই। আজ আমি আইসোলেটেড ফুটিং সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আসলে আমরা প্রথমে আসি, আইসোলেটেড ফুটিংটা কি? আইসোলেটেড ফুটিং হচ্ছে আরসিসি মানে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি এমন একটি ভিত্তি যা একটি কলামের লোডকে মাটির উপর বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেয়, যাতে মাটির উপর অতিরিক্ত চাপ না পড়ে। আমরা কিন্তু সবাই জানি হয়তো বা যারা না জানেন তারাও জানতে পারবেন, একটি কলাম মানে একটা ফুটিং, একটা কলামই একটা ফুটিং। আর কখন একটি বিল্ডিংয়ে আইসোলেটেড ফুটিং ব্যবহার করা হয়? যদি কলামগুলোর দূরত্ব অনেক বেশি হয় বা মোটামুটি বেশি হয় এবং মাটির সেফ বেয়ারিং ক্যাপাসিটি ভালো হলে, সাধারণত 1 থেকে 5 তলা ভবন যদি হয়, এর ভিতরেই আমরা আইসোলেটেড ফুটিং ব্যবহার করি। আবাসিক, রেসিডেন্সিয়াল ও ছোটো বাণিজ্যিক বা কমার্শিয়াল ভবনেও আমরা ব্যবহার করে থাকি। এখন আইসোলেটেড ফুটিংয়ের প্রধান অংশগুলো হলো কলাম, মানে ভবনের মূল বিল্ডিংয়ের লোড বহন করে। ফুটিং স্ল্যাব ওই চওড়া যে আরসিসি বেসটা, তারপরে রেনফোর্সমেন্ট বা রড, লোড বা টেনশন বহনের জন্য, মানে বিল্ডিংয়ের লোডটাকে ধরে রাখার জন্য। পিসিসি বা লেন কংক্রিট ফুটিংয়ের নিচে সমতল স্তর। এখন আইসোলেটেড ফুটিংয়ের বিভিন্ন প্রকারেরও হয়ে থাকে আবার, যেমন হচ্ছে স্কোয়ার ফুটিং, এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। স্কোয়ার ফুটিংটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রেক্টেঙ্গুলার ফুটিং, কলামের লোড একদিকে বেশি হলে, যদি কলামটার এক সাইডে লোড বেশি, এক সাইডে মিডিয়াম থাকে বা লোড কম থাকে, তাহলে রেক্টেঙ্গুলার ফুটিংয়ে আমরা ব্যবহার করি। সার্কুলার ফুটিং, এগুলো বিশেষ বিশেষ ডিজাইনের জন্য। তারপরে স্টেপড ফুটিং, বেশি গভীরতা বা ভারী লোডে যদি উপরে অনেক ওজন থাকে, তা স্টেপ ফুটিং আমরা ব্যবহার করি। আর স্লব ফুটিং, মানে কংক্রিট যদি বাঁচাতে চান বা মনে করবেন যে খরচ কংক্রিটে করার জন্য, তাহলে এই ফুটিংটা ব্যবহার করতে পারেন। তবে বিল্ডিংয়ের ক্ষেত্রে আইসোলেটেড ফুটিংয়ের সুবিধা আমরা যেগুলো পাই কাজ করতে গিয়ে, ডিজাইন ও নির্মাণ সহজ, খরচ তুলনামূলক অনেক কম, ছোট মাঝারি বিল্ডিংয়ের জন্য কার্যকর, লোড মাটিতে সমানভাবে বিতরণ করে, মানে মাটিতে লোডটা সমানভাবে দেয়। কিন্তু এর আবার একটা অসুবিধাও আছে, যে অসুবিধা হচ্ছে যদি মাটি ঝুঁকিপূর্ণ হয়, নরম বা দুর্বল হয়, তবে এটা ব্যবহার করা কষ্টসাধ্য বা না করাই ভালো, বা অন্য আরও টেকনোলজি ইউজ করা যেতে পারে। 6 বা 7 তলার বেশি ভবনের জন্য এটা উপযুক্ত না। কাছাকাছি কলাম থাকলে ব্যবহার করা যায় না, বা মানে তখন অন্য প্রযুক্তি ব্যবহার করা যায়। এখন এইটা আইসোলেটেড ফুটিং করার আগে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা মানে করে থাকি বা কি বিষয়গুলো আমরা দেখি, সেটা হচ্ছে সয়েল টেস্ট অনুযায়ী খনন করি, পিসিসি ঢালাই সাধারণত 2 থেকে 4 ইঞ্চি, কাছাকাছি কলাম থাকলে ব্যবহার করা যায় না। আরসিসি ঢালাই মানে তখন কিউরিং কমপক্ষে 7 থেকে 14 দিন করতেই হবে। এখন কলামটা বসানো, আইসোলেটেড ফুটিং করার আগে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা
মানে আপনারা যারা বিল্ডিং করবেন বিষয়গুলো আমরা বিল্ডিং যে কোনো ইঞ্জিনিয়ারের সয়েল টেস্ট অনুযায়ী অনুযায়ী তার তার ডিজাইন ড্রয়িং অনুযায়ী করবেন। পিসিসি ঢালাই অবশ্যই 3 থেকে 4 অবশ্যই কখনো নিজেরা মানে নিজেদের বেসিক জ্ঞানে কোনো কাজ করতে গেলে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হলে বিল্ডিং তো শুধু ক্ষতিগ্রস্ত হয় না, ওর সাথে মানুষের হতাহতের সম্ভাবনা থাকে, বা কোটি কোটি টাকা ইনভেস্ট করে যদি বিল্ডিংটা ক্র্যাক করে পড়ে যায় বা নষ্ট হয়, এই দিক থেকে সবাই সতর্ক থাকবেন। আর একটা সময় প্রথমেই ইঞ্জিনিয়ারদেরকে আপনারা ড্রয়িং ডিজাইন করতে যে খরচটা হয় এই ভয়ে অনেকে ড্রয়িং ডিজাইন করতে দেন না, কিন্তু এটা যে কত কাজে লাগে, এটা যে কত উপকার। যখন আপনারা বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, এখানে মানুষের যে কোনো সময় ভূমিকম্প হতে পারে বা যে কোনো সময় মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই যে কোনো বিল্ডিং করার আগে অবশ্যই অভিজ্ঞ কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা ড্রয়িং ডিজাইন করে নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী বিল্ডিংটা কমপ্লিট করবেন। দেখবেন আপনার টাকাও সাশ্রয়ী হবে, আপনার বিল্ডিংটাও সুন্দর হবে, নিরাপদ হবে এবং আউটলুকিংও সুন্দর হবে। তাই পরিশেষে বলি, আপনারা সবাই অতি সাবধানতার সাথে একটা বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী আর একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।